হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা 2019 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম। 2019 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান আমরা 1 নম্বর এবং 2 নম্বর যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করেছি। আমাদের চ্যানেলের প্লেলিস্টে সমস্ত সালের কোশ্চেন সলভ করা আছে। তোমাদের যা সমস্যা, যারা এখনো সালের কোশ্চেন সলভ করোনি, আমাদের প্লেলিস্টে গিয়ে সলিউশন করে নিতে পারবে। আচ্ছা, এরপর দেখো যে দীর্ঘর কোশ্চেন, শর্ট কোশ্চেনের পর দীর্ঘর কোশ্চেন আমরা সলভ করা শুরু করেছি। একটা ক্লাসে দেখবে 5, 6, 7, 8 এর দাগের কোশ্চেন একটা ক্লাসে করা আছে। উপবৃত্ত, প্রয়োগ এবং সম্পাদ্য এখন আমরা বাদ রাখছি, ওগুলোর উপর আলাদা ক্লাস করব। তারপরে দেখবে ত্রিকোণমিতির অঙ্ক, 12 দাগ এবং 13 দাগের যে ত্রিকোণমিতির অঙ্ক একটা আলাদা ক্লাসে রাখা আছে, সমস্ত প্লেলিস্টে পেয়ে যাবে। যে মাধ্যমিকের প্রশ্ন সমাধান বলে একটা আলাদা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা সমস্ত কিছু সমাধান পেয়ে যাবে। আজকে আমরা এই যে 12 দাগের 13 দাগের আগের ক্লাসে হয়ে গেছে, 14 দাগের থেকে শুরু করব। যেখানে আছে 14 দাগের পরিমিতির অঙ্ক 3টে থাকে, 2টো করতে হয়, 4 নাম্বার করে 8 নাম্বার, এবং তারপরে রাশিবিজ্ঞানের অঙ্ক 3টে থাকে, 2টো করতে হয়। সেগুলো আমরা আজকে সলভ করব। তাহলে শুরু করছি আমরা 14 একের প্রবলেম। দেখো কি বলা আছে। ঘনকাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে, বিভিন্নভাবে করা যাবে অঙ্কটা, তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ পূর্ণ থাকে। তুলে নেওয়ার পর 1/3 অংশ পূর্ণ থাকছে। চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার। ঠিক আছে, প্রতি বালতিতে কত লিটার জল ধরে? একদম সহজ অঙ্ক। আচ্ছা, আয়তঘন চ্যাপ্টারের অঙ্ক। চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য, দেখো চৌবাচ্চার আয়তন প্রথমে বের করে নিচ্ছি। চৌবাচ্চার এই অঙ্কগুলো একদম ছোট হলেও যেহেতু 4 নাম্বার থাকে, একটু বিস্তারিতভাবে ভালোভাবে লিখে ক্যালকুলেশন করবে যাতে 4-এ 4 পাও। ঠিক আছে। আচ্ছা, চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য, ইজ ইকুয়াল টু 1.2 মিটার। তাহলে 1.2 মিটার মানে সেখান থেকে আমরা ডেসিমিটারে যাচ্ছি, লিটারে, কারণ ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু লিটার হয়। ইজ ইকুয়াল টু 12 ডেসিমিটার। ঠিক আছে। অতএব ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন কত? চৌবাচ্চাটি ঘনকাকৃতি বলে দিয়েছে, তাহলে ঘনকের আয়তন বাহু কিউ ইজ ইকুয়াল টু 12 ইন্টু 12 ইন্টু 12 ঘন ডেসিমি। ঠিক আছে, আমরা এই আকারেই রেখে দিচ্ছি, এই আকারেই রাখছি, কোনটা আর করছি না। ইজ ইকুয়াল টু 12 ইন্টু 12 ইন্টু 12 লিটার লিখছি। ব্র্যাকেটে যেহেতু 1 ঘন ডেসিমি ইজ ইকুয়াল টু 1 লিটার আমরা উল্লেখ করে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় পড়ার মতো অঙ্ক। আচ্ছা, এবার দেখো চৌবাচ্চার 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ জলপূর্ণ থাকে। ধরি সমগ্র চৌবাচ্চার জল, সমান 1 অংশ। তাহলে 1/3 অংশ যখন জল তুলে নেওয়া হয়েছে, 64 বালতির সাহায্যে তুলে নেওয়া হয়েছে, 1/3 অংশ জলপূর্ণ আছে, তাহলে কতটা অংশ তুলে নেওয়া হয়েছে? অতএব 64 বালতি দ্বারা তুলে নেওয়া হয়েছে, 64 বালতির সাহায্যে তোলা হয় ইজ ইকুয়াল টু 1 - 1/3 এত অংশ। 3 লসাগু, 3 - 1 ইজ ইকুয়াল টু 2/3 অংশ। ঠিক আছে, এত অংশ তোলা হয়েছে। এবার এত অংশ সমান কত লিটার হচ্ছে? অতএব 64 বালতি দ্বারা জল তোলা হয়, কতটা তোলা হয়েছে? ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12 লিটার। ঠিক আছে, 2/3 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12 লিটার। কত হচ্ছে দেখো, কেটে দিলে এই যেটা হচ্ছে, এই 3 × 4 = 12, 4 হয়ে যাচ্ছে। তাহলে 12 × 144-কে 8 দিয়ে গুণ, এত লিটার। ঠিক আছে, কত হচ্ছে? 144-কে 8 দিয়ে গুণ করলে 4 × 8 = 32, 2 হাতে থেকে 3,
4 8 32 আর 3 35 5 থেকে 3 8 8 8 3 11 এত লিটার হচ্ছে। তাহলে এই যে জলটা তোলা হয়েছে 64 বালতির দ্বারা তোলা হয়েছে। অতএব 64 বালতিতে জল ধরে অতএব 64 বালতিতে জল ধরে 1152 লিটার, আর এক বালতিতে জল ধরে 1152 বাই 64 লিটার, তাই তো? তাহলে 64 একে 64 ভাগ করলে কত হচ্ছে? 64 একে 64, ওখানে আসছে 64 দিয়ে, আচ্ছা 8 দিয়ে কাটছে, 8 8 64, এটা 8 দিয়ে কাটলে 8 একে 8, 3 35, 4 8 32, 3 আবার 4 8 32, 144 কে 8 দিয়ে কাটলে 8 একে 8, 6 8 8 64 ইজ ইকুয়াল টু 18 লিটার। এইটা আছে, দেখো একদম সহজ অঙ্ক। অতএব প্রতি বালতিতে জল ধরে, অতএব প্রতি বালতিতে জল ধরে 18 লিটার। অঙ্কটা তৈরি রাখবে এবং বুঝে রাখবে। এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, সংখ্যা চেঞ্জ করে দিলে কিন্তু অঙ্কটা যদি মুখস্থ টাইপের করতে চাও অঙ্কটা কিন্তু করতে পারবে না। সংখ্যা চেঞ্জ করতে পারে, সেই হিসাবে যেন সংখ্যা চেঞ্জ করলেও অঙ্কটা করতে পারো, সেইভাবে তৈরি রাখবে। নেক্সট দেখো 2 এর অঙ্কে যাচ্ছি আমরা। দুইয়ের দাগের কি বলেছে দেখো, 14.2 বলে দিয়েছে যে একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়বে। দেখো তার মানে কি, এটা একটা লম্ববৃত্তাকার আকৃতি নিচ্ছে, ঠিক আছে? আমরা ধরি তারের ব্যাস ইজ ইকুয়াল টু 2r একক এবং তারের উচ্চতা ইজ ইকুয়াল টু h একক। অতএব তারের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r বাই 2 একক ইজ ইকুয়াল টু r একক। অতএব তারের আয়তন ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার h এত ঘন একক। এইটা হয়ে গেল একটা স্টেপ, ঠিক আছে? তারের আয়তনটা বের করে নিলাম যখন ব্যাসার্ধ আর উচ্চতা h। এবার ব্যাসটাকে 50% কমানো হয়েছে। ব্যাস 50% কমালে তারের ব্যাস 50% কমলে ব্যাস কমে, কতটা কমে? ইজ ইকুয়াল টু 2r ইন্টু 50 বাই 100 এত একক। 1 2 2 2 কেটে গেল, আর একক হচ্ছে কমে যাচ্ছে। এখন ব্যাস কত? এখন ব্যাস ইজ ইকুয়াল টু 2r মাইনাস r একক ইজ ইকুয়াল টু r একক। অতএব এখন ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r বাই 2 একক, ঠিক আছে? আচ্ছা r বাই 2 একক, আমরা r বাই 2 একক হয়ে যাওয়ার ফলে যে আয়তন, ওই একই আয়তনের দ্বারা যে তারটা তৈরি হচ্ছে, তার যে নতুন দৈর্ঘ্য হচ্ছে সেটা আমরা h ড্যাশ হচ্ছে। ধরি এখন তারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু h ড্যাশ একক, ঠিক আছে? h ড্যাশ একক হলো। অতএব এখন তারের আয়তন ইজ ইকুয়াল টু পাই ইন্টু r বাই 2 তার স্কোয়ার ইন্টু h ড্যাশ এত ঘন একক। তাহলে এইটাকে নিয়েই এইটা তৈরি করা হয়েছে, মানে একটু প্রস্থচ্ছেদটা কমিয়ে দেওয়া হয়েছে যাতে লম্বায় বৃদ্ধি পেয়ে যায়। তাহলে দুটোর আয়তন নিশ্চয়ই সমান হবে। তাহলে অতএব শর্তানুসারে এরপর করবে, অতএব শর্তানুসারে কি হয়ে যাবে? পাই r বাই 2 স্কোয়ার h ড্যাশ ইজ ইকুয়াল টু পাই r স্কোয়ার h, ঠিক আছে? তাহলে পাই কেটে গেল, r স্কোয়ার বাই 4 h ড্যাশ ইজ ইকুয়াল টু r স্কোয়ার h, r স্কোয়ার কেটে দিচ্ছে। তাহলে h ড্যাশ ইজ ইকুয়াল টু 4h। তাহলে আগে দৈর্ঘ্য ছিল h, এখন দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 4h।
অতএব এখন তারের দৈর্ঘ্য 4h একক। ঠিক আছে, অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এইটা মুছছি আমরা। অতএব তারের দৈর্ঘ্য কতটা বাড়লো 4h - h একক = 3h একক। ঠিক আছে, দৈর্ঘ্য বাড়লো। তাহলে দেখো এবার শতকরা কত বাড়লো চেয়েছে, তাই তো নাকি? এবার দেখো তাহলে চেয়েছে কত শতাংশ, তারটি দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে। তাহলে তারের দৈর্ঘ্য আগে ছিল h এককে বৃদ্ধি পায় 3h একক, 1 এককে বৃদ্ধি পায় 3h/h একক, আর 100 বৃদ্ধি পায় 3h × 100/h এত একক। h কেটে গেল, এত একক। তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে? অতএব অ্যান্সার লিখবে, এখানে মুছছি, দেখো কত শতাংশ বৃদ্ধি পায়। অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, উত্তর লিখতে পারো তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 300%, বা তারের দৈর্ঘ্য বাড়াতে হবে 300%, বা তারের দৈর্ঘ্য বাড়াতে হবে 300%ও লিখতে পারো। অতএব তারের দৈর্ঘ্য বাড়াতে হবে 300%। ঠিক আছে, এতটা বাড়াতে হবে। দেখে নাও, একদম সহজ অঙ্ক। নেক্সট দেখো, 2 এর দাগে হয়ে গেল, এবার 3 এর দাগে শুরু করব। কিছুই নেই, আমরা দৈর্ঘ্যটা ধরে নিয়ে দুদিকের আয়তন সমান করে দিয়েছি। সমান করে দিয়ে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে সেটা বেরিয়েছে, কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে সেটা বের করেছি। তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে বের করেছি। তাহলে যেটা প্রাথমিক ছিল তার উপর বৃদ্ধি পাচ্ছে অতটা, 1 কত, মানে h এ বৃদ্ধি পাচ্ছে 3h, 1 কত, 100 কত, শতকরা হারে যেহেতু চেয়েছে। নেক্সট 4 এর দাগে 14 এর 3-এরটা। 3-এরটা কি বলছে দেখো। 3-এরটা বলে দিচ্ছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবু তোমরা প্রত্যেকেই দেখেছো, তাঁবু এরকম হয়। তাঁবুর ক্ষেত্রে ভূমির দিকে তো তিরপলটা লাগে না, ভূমিতে তিরপল লাগে না তাঁবু তৈরি করতে। ভূমিতে তো মানুষ থাকে, সেটাকে এইভাবে তাঁবু তৈরি হয়, ভূমিতে তিরপল দিতে হয় না। তার মানে সমগ্রতলের ক্ষেত্রে হলে কোনো দরকার নেই, শুধুমাত্র যে চারিদিক তিরপল দিয়ে ঘেরা থাকে সেটা পার্শ্বতল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার তিরপল লেগেছে, তার মানে পার্শ্বতল। ঠিক আছে, তাঁবুর তির্যক উচ্চতা 7 মিটার বলে দিয়েছে, এইটা 7 মিটার। আর তাঁবু তৈরি করতে যে তিরপল লেগেছে ৭৭ বর্গমিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার তিরপল লাগে। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ৭৭ বর্গমিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল ৭৭ বর্গমিটার হয়ে যাচ্ছে। আচ্ছা, শঙ্কুর তির্যক উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা 7 মিটার। ধরি শঙ্কুর ব্যাসার্ধ r মিটার। ঠিক আছে, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, অতএব শঙ্কুর বা শঙ্কু আকৃতির তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল, কত, পাই আর এল। পাই এর মান 22/7 × r × 7 এত বর্গমিটার হয়ে যাচ্ছে। একদমই সহজ অঙ্ক। দেখো, এই ধরনের অঙ্ক, এত সহজ অঙ্ক সচরাচর 4 নম্বরে থাকে না, 2 নম্বরে থাকে। এখানে 4 নম্বরে আছে। 7 কেটে গেল, 22r, এত বর্গমিটার হয়ে যাচ্ছে। এবার এই এতটাই নিশ্চয়ই তিরপল লেগেছে, তাহলে অতএব শর্তানুসারে এইটাই পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। শর্তানুসারে
22r ইজ ইকুয়াল টু 77। অতএব r ইজ ইকুয়াল টু 77/22। 11 দিয়ে কাটলে 2 7। অতএব r ইজ ইকুয়াল টু 7/2, তাই তো? r ইজ ইকুয়াল টু 7/2। অতএব শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 7/2 মিটার। ঠিক আছে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 7/2 মিটার। এবার কি চেয়েছে? শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বা শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, এখানটা আমরা মুছছি, দেখো শঙ্কু আকৃতির, এইখানটা। এবার লিখবে শঙ্কু আকৃতির তাঁবুর, অতএব শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ভূমির ক্ষেত্রফল কত? ভূমি তো বৃত্তাকার ভূমি হয়, সেটা বৃত্তাকার, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বের করবো পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7/2 ইন্টু 7/2 এত বর্গমিটার। 7 7 কেটে গেল, এটা 11 হয়ে যাচ্ছে 77/2 বর্গমিটার। 3 দুগুণে 6, 1 17, 8 দুগুণে 16, 5 0 বর্গমিটার। ঠিক আছে, এইটা আসছে। অতএব তাঁবুর, অতএব শঙ্কু আকৃতি তাঁবুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কু আকৃতি তাঁবুর ভূমির ক্ষেত্রফল 38.5 বর্গমিটার। এটাই অ্যান্সার। দেখো এই প্রসেসে করতে হবে। ঠিক আছে, প্রসেসটা দেখো এইভাবে করতে হবে। হলো, পরিমিতির অঙ্কগুলো কমপ্লিট হলো। এবার দেখো আমরা যাবো 15 দাগের রাশিবিজ্ঞানের অঙ্কে যাচ্ছি। দেখে নাও, যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আর দেখো, বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকতেই পারে, সেগুলো টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা পাঠাবে, আমরা সেগুলো সলভ করে দেবো। আচ্ছা, এবার দেখো 15 দাগের একটা কি বলেছে, এখানে দেওয়া আছে। দেখো 15 দাগের একটার জন্য, নিচে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54 হয় তবে কে এর মান নির্ণয় করো। তাহলে পরিসংখ্যা বিভাজনের তালিকা দেওয়া আছে, হ্যাঁ, সেখান থেকে কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো শ্রেণী আছে, তাহলে আমরা শ্রেণী বলে লিখছি, শ্রেণী যেটা দেওয়া আছে সেটা লিখছি, শ্রেণী। তারপরে কি আছে? পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা আছে, পরিসংখ্যা। শ্রেণী মধ্যক, এই পরিসংখ্যাটা হচ্ছে FI, শ্রেণী মধ্যকটা হচ্ছে XI, আর এইটা আমরা নিচ্ছি FI/XI। ঠিক আছে, এইটা। এটা দেখো শ্রেণী, এটা আছে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, 5টা। 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। পরিসংখ্যা কি কি আছে? পরিসংখ্যা আছে 7, 11, K, 9, 13। 7, 11, K, 9, 13। আচ্ছা, মধ্যমান কত হবে? 0 আর 20 মধ্যমান 10 হবে নিশ্চয়ই, বুঝতেই পারছো। এটা 20 আর 40 মধ্যমান 30, এটার মধ্যমান 50, এটা হয়ে যাবে 70, এটা হয়ে যাবে 90। তাহলে সামেশন অফ FI কত? এটা হয়ে যাচ্ছে, কেটা সেপারেট থাকছে, কে প্লাস 11 আর 9 20, 20 30 40 হয়ে যাচ্ছে, 11 আর 9 20, 33 আর সাথে 40। আচ্ছা, 7 10 এটা 70 হয়ে যাচ্ছে, 3 11 30 330, এটা 50K হয়ে যাচ্ছে, এটা 7 9 63 630, এটা 9 13 117 1170। তাহলে সামেশন অফ FI/XI কত?
এটা হচ্ছে 50k প্লাস কত হচ্ছে, এইগুলো যোগ করে 50k প্লাস এটা 0, 7 আর 3 10, 10 আর 3 13, আর সাথে 20 শূন্য, হাতে থাকে 2, 6 আর 2 8, 8 আর 3 11, 11 রাখে 12 2, হাতে থাকে 1, 1 রাখে 2, 50k প্লাস 2200 হচ্ছে, তাই তো? অতএব নির্ণয় যৌগিক গড় কত? অতএব নির্ণয় যৌগিক গড় এটা প্রত্যক্ষ পদ্ধতি। যৌগিক গড় বের করার ফর্মুলা এখানে সামেশন অফ fi(xi) বাই সামেশন অফ নির্ণয় যৌগিক গড় ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে সামেশন অফ fi(xi) এর মানটা লিখছি 50k প্লাস 2200 বাই k প্লাস 40, এটা যৌগিক গড়। এবার এই যৌগিক গড় এই অঙ্কের ক্ষেত্রে দেখো যৌগিক গড়টা বলে দিয়েছে যে যৌগিক গড় যদি 54 হয়, প্রদত্ত যৌগিক গড় এখানে দেওয়া আছে, প্রদত্ত যৌগিক গড় 54, প্রদত্ত যৌগিক গড় 54, অতএব শর্তানুসারে দুটোকে সমান করে দাও। অতএব শর্তানুসারে আমরা এদিকে ক্যালকুলেশন করছি, তোমরা এরপর নিচেই ক্যালকুলেশন করবে খাতায়, ঠিক আছে? আমাদের জায়গা কম আছে, এখানে ক্যালকুলেশন করছি। এখানে হচ্ছে 50k প্লাস 2200 বাই k প্লাস 40 ইজ ইকুয়াল টু 54, বা এটা কি হয়ে যাবে 50k প্লাস 2200 বা এটি গুণটা আগে করছি 54k প্লাস একটা শূন্য হচ্ছে 4 4 16 6 থেকে 1, 4 5 20 আর 21 ইজ ইকুয়াল টু 50k প্লাস 2200, বা 54k মাইনাস 50k ইজ ইকুয়াল টু 2200 মাইনাস 2160, বা 4k ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 40, বা k ইজ ইকুয়াল টু 40/4, বা k ইজ ইকুয়াল টু 10 আসছে। দেখেন k ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে? অতএব কি চেয়েছে? k এর মান। অতএব নির্ণয় k এর মান, অতএব নির্ণয় k এর মান 10। দেখো একদম সহজ অঙ্ক, প্রসেসটা দেখো, একবার প্র্যাকটিস করলেই কিন্তু অঙ্কটা মনে থাকবে, একদম সহজ অঙ্ক দিয়েছে। এরপর আমাদের সংখ্যাগুলোর মান আছে, সংখ্যাগুলোর অঙ্ক আছে, ঠিক আছে? সংখ্যাগুলোর অঙ্ক আছে। সংখ্যাগুলোর অঙ্ক নেক্সট দেখো 15 থেকে 2 এ যাচ্ছি। থেকে 2 এর অঙ্ক কি বলেছে? আচ্ছা, এটা বলেছে নিচের প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। পরিসংখ্যা বিভাজন ছক, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, তথ্যটির সংখ্যাগুলোর মান নির্ণয় করি। তাহলে পরিসংখ্যা বিভাজন ছক বলে লেখো, পরিসংখ্যা বিভাজন ছক। যে প্রবলেমটা দেওয়া আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তাহলে শ্রেণী সীমা দিয়ে শুরু করো, শুধু শ্রেণী আছে, শ্রেণী বা সীমানা দিয়ে দাও, শ্রেণী সীমানা। এটা পরিসংখ্যা হবে, ঠিক আছে? আচ্ছা, এটা নির্ণয় করতে হবে। দেখো 10 এর কমে আছে 4, তাহলে আমরা 10 এর কমটাকে, 10 এর কমে মানে 4 রকম 4টে মান আছে, তাহলে আমরা 0 থেকে 10 লিখছি, 0 থেকে 10 4, এটা লিখলাম, ঠিক আছে? সংখ্যাগুলো মানের অঙ্ক 0 থেকে 10 আমরা 4 লিখলাম, ঠিক আছে? এবার দেখো 20 থেকে 20 কমে আছে 16। এবার যেগুলো 20 কম, যেগুলো 20 কম সেগুলো তো 10 এরও কম, যেগুলো 20 কম, তাহলে এটা আমরা লিখতে পারি 10 থেকে 20, তাহলে এইটা আমরা লিখতে পারি নিশ্চয়ই 16 আছে টোটাল, মানে টোটাল 20 কমে 16টা, মানে সেগুলো 10 এর কম, 10 এরও কম 20 এর কম মিলে 16টা, তাহলে শুধু 10 থেকে 20 মধ্যে কত? 16 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 12 হয়ে যাবে, ঠিক আছে? এইটা হবে 16 মাইনাস 4 12 হয়ে যাবে। এবার দেখো, এবার আমরা যাচ্ছি 20 থেকে 30-এ যাচ্ছি, 20 থেকে 30। এবার 30 এর কম বলা আছে
যেটা 30-এর কম সেটা 20-এরও কম, 10-এরও কম, টোটাল মিলিয়ে সব দেওয়া আছে, একবারে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা যদি 20-এর কমটা বাদ দিয়ে দিই, 20-এর কমের টোটাল ছিল 16টা, সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে 20 থেকে 30-এর মধ্যে মানটা বেরোবে। তাহলে এইটা দেওয়া আছে 40টা, তাহলে 40 থেকে 16 বাদ দিয়ে দিই, 40 থেকে যেটাকে 20-এর নিচে আছে বাদ দিলে এটা হয়ে যাচ্ছে 24। 24টা মান হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে। ঠিক আছে, 24টা মান 20 থেকে 30-এর মধ্যে। এবার দেখো 30 থেকে 40, তাহলে 30-এর নিচে ছিল টোটাল 40টা, এবার 40-এর নিচে বলেছে 76টা, তাহলে এখান থেকে 40-এর নিচেটা বাদ দিয়ে 30-এর নিচেটা বাদ দিয়ে দিলে 30 থেকে 40-এর মধ্যে পাবো। এটা 76 মাইনাস 40, 40টা 36টা হয়ে যাচ্ছে। 36টা মান 30 থেকে 40-এর মধ্যে। হ্যাঁ, এবার 40 থেকে 50, ছিয়ানব্বইটা, তাহলে একই নিয়মে 96 থেকে 76 বাদ দিলে 20, 50 থেকে 60, টোটাল 112টা, 112 থেকে 96, 12 আর 4 16টা, তাই তো। এবার দেখো একই নিয়মে আছে 60 থেকে 70 যাব, 70 থেকে 80, 60 থেকে 70 112টা, তাহলে 120 মাইনাস 120 আছে, টোটাল বলা আছে 70 নিচে 120টা আছে, তাহলে অবশ্যই 120 থেকে 112 বিয়োগ করতে হবে, ইকুয়াল টু 8 হচ্ছে। আর 80-র নিচে বলা আছে 125টা, তাহলে 70 থেকে 80-র মধ্যে বের করার জন্য 125 থেকে 120 বিয়োগ হয়ে যাচ্ছে 5টা। এইটা হয়ে গেল পরিসংখ্যা বিভাজন ছকটা হলো। ঠিক আছে, এখানে দেখো সংখ্যাগুরু শ্রেণী কোনটা হচ্ছে, সংখ্যাগুরু শ্রেণী কোনটা, সবচেয়ে বেশি মান কোনটা আছে 36, সংখ্যাগুরু শ্রেণী 30 থেকে 40, অতএব সংখ্যাগুরু শ্রেণী 30 থেকে 40, এই শ্রেণীটা সংখ্যাগুরু শ্রেণী। ঠিক আছে, অতএব সংখ্যাগুরু মান কত হবে, এখানে দেখো আমরা সংখ্যাগুরু মানের ফর্মুলা জানি, সংখ্যাগুরু মানের ফর্মুলা L প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু ওপরে ইন্টু h। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যাগুরু শ্রেণী এইটা, অতএব L সমান কত, মানগুলো লিখে নাও। L ইকুয়াল টু 30, মানে সূত্রের মানগুলো লিখছি। L ইকুয়াল টু 30, তাহলে f1 মানে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা, f1 হচ্ছে 36, f0 হচ্ছে তার আগের পরিসংখ্যা 24, f2 হচ্ছে তার পরের পরিসংখ্যা 20, h কত, h হচ্ছে এখানে 10, অন্তর 10 আছে। ঠিক আছে, হয়ে গেল, এগুলোই প্রয়োজন। অতএব সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান কত, L প্লাস L এর মান 30 প্লাস দেখো f1 মানে 36 f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h এর মান 10 ইজ ইকুয়াল টু 30 প্লাস 36 মাইনাস 24, 6 আর 6 12 হয়ে যাচ্ছে, 12 ইন্টু 10 36 ওখানে 72 মাইনাস 44 ইজ ইকুয়াল টু 30 প্লাস 12 10 কে 120, 4 কয় 12, 8 12 হয় থাকে 1, 4 কে 5, 5 কয় 7, 2 এ 7, 12 10 কে 120, 28 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা ভাগ করলে কত হচ্ছে, আমরা একটু ছোট করে নিই, 4 দিয়ে কাটছে, 4 7 28, 4 30 120, 30 প্লাস 30 বাই 7 ভাগ করলে কত হচ্ছে, 30 বাই 7 হলে 30 প্লাস 4 7 28, 4 পয়েন্ট, 7 দুগুণে 14, 60, 7 8 56, 40, 5 7 35, 50, 7 7 49, এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু 30 প্লাস 2.4.286 হয়ে যাচ্ছে। আচ্ছা 28 পর্যন্ত নিই আমরা, 6 পর্যন্ত, 2 ঘর পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে, 2 ঘর পর্যন্ত নিলে এটা 5 আছে, তাহলে 80 থাকবে, 280 থাকবে। ঠিক আছে, 4.28, এটা 5 আছে। আচ্ছা এটা আমরা যেহেতু 5 আছে, এটা আমরা 8ও রাখতে পারি, এটা 9ই করে দিচ্ছি। কত হচ্ছে একবার দেখে নিই, ভাগ করলে 7 দিয়ে 30 কে
4 7 28, 2 দশমিকের জন্য 0, 7 দোকানে 14, 6 60, 27 56, আচ্ছা 27 56, 4 দশমিকের জন্য 5 7 35, ঠিক আছে। 4.29 আমরা প্রায় করে দিচ্ছি, ঠিক আছে। ইকুয়াল টু হয়ে যাচ্ছে 34.29 প্রায়, এটা মুছে দিলাম। 34.29 আসছে প্রায়। অতএব এইখানটা একটা লিখলে ভালো হবে যে এটা শুধু 10-এর কম লিখে রাখলেও ভালো হবে, ঠিক আছে। এটা 10-এর কম লিখলেও ভালো হবে। এইটা আমরা লিখছি 10-এর কম, 10-এর কম লিখে রাখছি, এটা লিখবে ভালো হবে। কারণ দেখো আমরা কি জানি, এই যে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে, এই যে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য হয় সংখ্যাগুরু নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে, কিন্তু সংখ্যাগুরু নির্ণয়ের সময় যে সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান হবে তার কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। সেক্ষেত্রে এটা 10-এর কম, এই ক্ষেত্রে আমরা 10-এর কমই লিখছি, এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা 10-এর কম লিখছি। হ্যাঁ, 10-এর কম লিখলেই ভালো হবে, 0 থেকে 10 লিখলে অসুবিধা, কিন্তু এইটা লিখলে আরো গ্রহণযোগ্য হচ্ছে, ঠিক আছে। তাহলে অতএব নির্ণয় সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে, কি চেয়েছে যে সংখ্যাগুরু মান নির্ণয় করো। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান, অতএব নির্ণয় সংখ্যাগুরু মান 34.29, এখানে প্রায়টা অবশ্যই লিখবে ব্র্যাকেটে, 34.29 প্রায়, ঠিক আছে। আচ্ছা, হলো এটা। এবার দেখো এবার আমরা 15 থেকে 3-এর অঙ্কে যাব। 15 থেকে 3-এর অঙ্কে যাচ্ছি। দেখো 15 থেকে 3-এর অঙ্ক, এখানে কি বলেছে? 15 থেকে 3-এর অঙ্ক, একটা তালিকা দেওয়া আছে, সেই তালিকা থেকে একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিতকর পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে। প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিতকর পদ্ধতিতে গড় নম্বর নির্ণয় করতে বলেছে। আচ্ছা, যেটা দেয়া আছে দেখো, এখানে আছে নম্বর আছে 4 7 10 15, তাহলে আমরা লিখছি নম্বর বলেই লিখছি নম্বর, তাই তো। এটাকে আমরা xi দিয়ে প্রকাশ করছি। তারপরে আছে ছাত্র সংখ্যা, নম্বর আছে আর ছাত্র সংখ্যা আছে। ছাত্র সংখ্যাটাই পরিসংখ্যা, ছাত্র সংখ্যা, এটা আমরা fi লিখছি। আচ্ছা, এবার আমরা fi xi এদের গুণফলটা লিখছি, fi xi গুণফলটা, ঠিক আছে। এরপর দেখো আমাদের যেহেতু এটা যদি শুধু যৌগিক প্রত্যক্ষ পদ্ধতিতে বলে দিত তাহলে এরপর আর কিছু করার দরকার ছিল না, এটা এইগুলো সাহায্যে হয়ে যেত। কিন্তু বলেছে কল্পিতকর পদ্ধতিতেও চেয়েছে, সেজন্য আমরা একটা ডিআই নিচ্ছি xi মাইনাস এ, যেটা হয় ডিআই ইজ ইকুয়াল টু xi মাইনাস এ, ঠিক আছে। ডিআই ইজ ইকুয়াল টু xi মাইনাস এ। আচ্ছা, এখানে কোনটা হবে আমরা নির্ণয় করব, আর fi ডিআই নির্ণয় করতে হয়, fi ইন্টু ডিআই, এইগুলো আমাদের নির্ণয় করতে হবে। দেখো কত কত আছে, নম্বর আছে 30 33 35 40, 30 33 35 40 43, 30 33
35, 40, 43, 45, 48, 45, 48 এইটা আছে। দেখো এটা সুন্দরভাবে করতে হবে। ঠিক আছে, এবার দেখো পরিসংখ্যা যেগুলো বলছে আমরা সেইগুলো লিখছি। পরিসংখ্যা বলা আছে 4, 7, 10, 15, 8, 4, 7, 10, 15, 8, আর কি আছে 4, 7, 10, 15, 8, 5, 3, 5, 3। তাহলে এটা পেয়ে গেলাম। সামেশন অফ এফআইটা নির্ণয় করে ফেলি। 10, 25, 25 আর 8 33 আর 7 40, 44, 49, 52, 52 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এফআই এক্সআই 4, 3, 12, 120, শুধুই ক্যালকুলেশন। এবার 3, 7, 21 একা থেকে 2, 3, 7, 21 আর 2, 30, 23, 29 আজকে 350, 4, 15, 60, 600। ঠিক আছে, 3, 8, 24, 4 হাতে থেকে 2, 4, 8, 32 আর 2, 34, 5, 5, 25, 5 হাতে থেকে 2, 4, 5, 20, 5, 5, 25, 5 হাতে থেকে 2, 4, 5, 20 আর 2, 22, 3, 8, 24, 4, 3, 8, 24, 4 হাতে থেকে 2, 3, 4, 12 আর 2, 14। ঠিক আছে, এইটা আসছে সামেশন অফ এফআই এক্সআই। সামেশন অফ এফআই এক্সআই ইজ ইকুয়াল টু 5 আর 4, 9 আর 4, 13, 13 আর 1, 14, 4 হাতে থেকে 1, 4 আর 4, 8 আর 2, 10 হাতে থেকে 11, 11 আর 5, 16, 16 আর 5, 21 আর 1 হাতে থেকে 2, 2 আর 2, 4 আর 5, 5 আর 3, 8, 8 আর 6, 14, 14 আর 3, 17, 17 আর 2, 19 আর 1, 20, 2014 হচ্ছে। এখান থেকে আমরা প্রত্যক্ষ কর পেয়ে যাব। কিন্তু এবার দেখো আমাদের যেহেতু কল্পিত কর পদ্ধতি বলে দিয়েছে, কল্পিত কর পদ্ধতির ক্ষেত্রে আমাদের এই যে xi মাইনাস এ আছে, এই যে ডিআই এর মানটা নির্ণয় করতে হবে। এখানে কোনটা গ্রহণযোগ্য কল্পিত কর ক্ষেত্রে? ঠিক আছে, এখানে কল্পিত কর ক্ষেত্রে দেখো আমাদের যে এখানে প্রত্যক্ষ কর, অতএব প্রত্যক্ষ কর পদ্ধতিতে কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে প্রত্যক্ষ পদ্ধতিতে কি চেয়েছে? এখানে চেয়েছে কল্পিত প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়, গড় নম্বর চেয়েছে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নম্বর, অতএব লিখবে তোমরা এই ছকের নিচে ক্যালকুলেশন করবে। আমরা ছকের নিচে লিখলে দেখো এইখানে লিখছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নম্বর ইজ ইকুয়াল টু সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। এইটা হয়ে যাচ্ছে 2014/52, তাই তো? 13, 1, 13, 7, 71, 5, 54 কাটছে না সম্পূর্ণরূপে। এটা হয়ে যাচ্ছে ভাগ করলে কত হচ্ছে? 52 দিয়ে এখানেই ভাগ করে দেখাচ্ছি। দেখো এটা 4 দিয়ে হলে 208। আচ্ছা, 208 বেশি হয়ে যাচ্ছে তো, 3 খাবে, অবশ্যই 3 খাবে। 3 দুগুণে 6, 3, 6, 18, এই 3, 5, 15, 5 করে 11, 6 করে 11, 5, 11 হাতে থেকে 1, 5 আর 1, 6, 6 করে 10, 4, 10 হাতে থেকে 1, 2, 4, 5, 4, 8 খাবে। 8 দুগুণে 16, 6 হাতে থেকে 1, 5 আর 40 আর 1, 41, 6 করে 14, 8 14 হাতে থেকে 1, 1 রেখে 2, 2 করে 5, 3 এ 5, দশমিকের জন্য 0, 380, 380 হয়ে গেলে 7 খাবে। 7 দুগুণে 14, 4 হাতে থেকে 1, 5 হাতে 35 থেকে 36, 4 করে 10, 6, 10 হাতে থেকে 1, 6 কে 7, 7 করে 8, 1, 8, দশমিকের জন্য 0। এটা হয়ে যাচ্ছে আবারও 3 খাচ্ছে, তাই তো? 3 খেলে 156 হয়ে যাচ্ছে। 4, তারপর আবার 0 খাবে, আবার 0 খাচ্ছে, তার মানে এখানে হয়ে যাচ্ছে 38.73 প্রায় 38.73। তাহলে একটা আমাদের হয়ে গেল। দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় পেয়ে গেলে 38.73 প্রায়। ঠিক আছে, এটা আমরা মুছে দিচ্ছি। এটা রাফে তোমরা ভাগটা করবে। এই মেন ক্যালকুলেশনটা কিন্তু এর পরে করবে, তোমাদের মেন খাতার নিচে করবে, সাইডে করার দরকার নেই। আমরা এখানে সাইডে করছি, এদিকে জায়গা কম আছে তাই করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা প্রত্যক্ষ পদ্ধতিতে হয়ে গেল।
এবার তাহলে আমরা এখান থেকে মোটামুটি কোন মানটা সবচেয়ে নিয়ারেস্ট মান 40-এর কাছাকাছি আছে, তাহলে 40টা আমরা এ হিসেবে ধরছি, 40টা। তাহলে ডিআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস 40, তাহলে এর জায়গায় মান লিখছি ডিআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস 40। ঠিক আছে, এটা নিজেকে বুঝে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এখানে 40, এইটা ইজ ইকুয়াল টু আমরা এ লিখে রাখছি এ। তাহলে দেখো এবার 40 মাইনাস এ তো এইটা, তাহলে এই যে এক্স আই মানে এইটা, তাহলে 30 মাইনাস 40 মাইনাস 10, 33 মাইনাস 40 মাইনাস 7, 35 মাইনাস 40 মাইনাস 5, 40 মাইনাস 40 0, 43 মাইনাস 40 7, এই যে 43 43। ঠিক আছে, এই মানটা টুকতেও পারো এখানে, যদি বলো টুকে তারপর লিখবো 43 মাইনাস 40 এইভাবে লিখবে, তাও করতে পারো। 45 মাইনাস 40 মানে 45 মাইনাস 40 এটা লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। 5, 48 মাইনাস 40 8, এইভাবে এলো। এবার তারপরে আছে এফ আই ডিআই, এই যে ডিআই এখানে এফ আই এখানে, তাহলে মাইনাস 40 মাইনাস 49 মাইনাস 50, এটা 0, এটা 24, এটা আসছে 25, আর এটা আসছে 24, তাই তো? এই মানগুলো আসছে দেখো। তাহলে এখানে কত আসছে? 75 থেকে 2 কম 73 আসছে, 75 থেকে 2 কম 73 আসছে, তাই তো? আচ্ছা, আর এখানে কত আসছে? 90, 9 আর 4 তাহলে 129, 100 মাইনাস 129 আর 73, তাহলে কত হচ্ছে? 29 আর 27, 29 আর 27 যোগ করলে 29 আর 27 হয়ে যাচ্ছে 29 আর 27, তাই তো? 56। আচ্ছা 29 39, এটা 39 হচ্ছে, তাহলে 56 না 66 মাইনাস 66, তাহলে সামেশন অফ এফ আই ডিআই ইজ ইকুয়াল টু মাইনাস 66, এইটা আসছে। ঠিক আছে, এবার যে ফর্মুলাটা কল্পিত গড় পদ্ধতিতে গড় নম্বর, এইটা আমরা মুছে দিচ্ছি, দেখো এখানটা মুছছি। এবার এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে, লিখে দাও শুধু কল্পিত গড় পদ্ধতিতে। অতএব কল্পিত গড় পদ্ধতিতে গড় নম্বর ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই, এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই। এ কোনটা? এ 40 আমরা ধরেছি, এ ইজ ইকুয়াল টু 40 প্লাস সামেশন অফ এফ আই ডিআই মাইনাস 66 বাই 52, সামেশন অফ এফ আই 52, তাহলে 40, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে 66 কে 52 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 66 কে 52 দিয়ে আমরা এখানেই ভাগ করছি, দেখো 52 দিয়ে 66, 52 একে 52, 4 1 দশমিকের জন্য 0, 2 হলে 104, 4 কয় 10 6 10 হাতে 1, 1 কয় 4 3 4 দশমিকের জন্য 0। আচ্ছা এইটা 7, 7 দুগুণে 14 4 হাতে 1, 5 7 35 আর 1 36, 4 কয় 6 2 6 দশমিকের জন্য 0, আবারও 0 খাচ্ছে, তার মানে 1.27ই হবে, 1.27ই হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা আসছে 1.27, এখানে ব্র্যাকেটে লিখে দেবে প্রায়, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 1.27 হয়ে গেলে এটা 3 আসছে, 38, এটা 3 হয়ে যাচ্ছে। আচ্ছা 2 আর 1 3, 3 7 10, 7 10 হয়ে যাচ্ছে, হাতে থেকে 2 হাতে 1 2, আচ্ছা 38.73 হয়ে যাচ্ছে প্রায়, এইটা আসছে। তাহলে এই যে ক্যালকুলেশনটা হলো লিখে দেবো। অতএব আচ্ছা আগেরটাও আমাদের এসছে 38.73, এটাও এসছে 38.73, ক্যালকুলেশন ঠিকঠাক থাকলে যে পদ্ধতিতেই গড় নির্ণয় করো একই অ্যান্সার আসবে। তাহলে স্টেটমেন্টটা শুধু লিখে দেবে, কল্পিত গড় পদ্ধতিতে নিয়ে নেও গড় ইজ ইকুয়াল টু, বা কল্পিত গড় পদ্ধতিতে গড় নম্বর ইজ ইকুয়াল টু এত, ব্র্যাকেটে প্রায়টা অবশ্যই লিখবে। ঠিক আছে, দেখো এর সাথে সাথে আমাদের 2019 মাধ্যমিকের সম্পূর্ণ সমাধান হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। পরের ক্লাসে আমরা অন্য কোনো সালের কোশ্চেন সলভ করব। এর সাথে সাথে আমাদের 19 20 22 23 4টে সালের সম্পূর্ণ সমাধান হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, যে কোনো ধরনের অসুবিধা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব এবং
বইয়ের বাইরে যদি যে কোনো প্রবলেম থাকে, আমাদের টেলিগ্রামে গ্রুপের কথা বলেছি, সেই টেলিগ্রামের গ্রুপে অ্যাড হয়ে সেখানে তোমরা প্রবলেম পাঠাতে পারবে, সেগুলো আমরা সলিউশন করে পাঠাবো। ওকে, তো আজকের মতো এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।